সুমন সুমন ভট্টাচার্য। দেখুন, আপনি যেটা বললেন সেটা তো সত্যি। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে মাত্রাতিরিক্ত সাফল্য পেয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের সামনে এটা সুযোগ ছিল এবং কংগ্রেসের সামনেও সুযোগ ছিল যে এই পুরো হিসেবটাকে পাল্টে দেওয়া। 2024-এর লোকসভা নির্বাচনে আমি বলছি যে তার কারণ অন্তত 4টে সিটে মালদা, উত্তর দক্ষিণ, রায়গঞ্জ এবং বালুরঘাট যদি তৃণমূলের সাথে কংগ্রেসের ভোট যোগ হয় তাহলে বিজেপি গভীর চাপে পড়ে যায়। অর্থাৎ যেটা 7-1 ছিল সেটা সঙ্গে সঙ্গে 4-4-এ চলে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মানে দুর্ভাগ্যটা অনেক দিক থেকে, কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এবং সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম যেমন নিজেদেরকে মুর্শিদাবাদে আবদ্ধ রেখে দিয়েছেন, তারা যেমন সত্যি ভাবেননি যে উত্তরবঙ্গে কি হওয়া দরকার, তেমনি পারহ্যাপস তৃণমূলও ভাবেনি যে এই জোটটা করাটা কতটা জরুরি। কারণ আপনি যদি জাস্ট সিম্পল নাম্বার গেমে দেখেন, মালদা উত্তর এবং দক্ষিণে কংগ্রেস এবং তৃণমূলের ভোট যোগ করলে এবং রায়গঞ্জ যেখানে কংগ্রেস চতুর্থ হয়েছিল সেখানেও যদি কংগ্রেসের সাথে তৃণমূলের ভোট যোগ হয় বিজেপি ধারে কাছে আসতে পারে না। ইভেন বালুরঘাট যেখানে সুকান্ত মজুমদার 30,000-এর কাছাকাছি ভোটে জিতেছিল সেখানেও কংগ্রেসের একজন সংখ্যালঘু প্রার্থী 40,000 ভোট পেয়েছিল। ফলে পুরো ইকুয়েশনটা বদলে যেতে পারত, কিন্তু সেটা দুতরফই করা হয়নি। দর্শকরা যে কথাটা বলছিলেন সেটাও গুরুত্বপূর্ণ যে কোচবিহার যেখানে যদি কংগ্রেস ফরওয়ার্ড ব্লকের সাথে, আমি যদি বামেদের কথা মেনে নিই, কংগ্রেসের সাথে ফরওয়ার্ড ব্লকের ঐক্য হয়েছে, তাহলে কংগ্রেস সেখানে এমন একজনকে কেন প্রার্থী করলো আবার যে গত লোকসভা নির্বাচনে মাত্র 19,000 ভোট পেয়েছিল। এবং ফরওয়ার্ড ব্লকের সাথে কংগ্রেসের এই যে ঝগড়াটা, সেই ঝগড়াটা কংগ্রেসকে দক্ষিণবঙ্গে নেপাল মাহাতোকে মানে সেটা হার্ট করছে। নেপাল মাহাতোর বিরুদ্ধে হয়তো ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দেবে। এই যে পুরো ইকুয়েশনটা, মানে উত্তরবঙ্গের গোটা ইকুয়েশনটা, যেহেতু উত্তরবঙ্গে কংগ্রেস পুরনো দল, এখানে বরকত গনি খান চৌধুরীর একটা প্রভাব রয়েছে এবং সেই প্রভাবকে কাজে লাগাতে পারত কংগ্রেস, তৃণমূল যদি তার সঙ্গে হাত মেলাতো তাহলে পুরো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু পারহ্যাপস মানে তৃণমূল এবং কংগ্রেসের যে মধ্যে যে দ্বন্দ্ব, সেটা বিজেপিকে অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে। অন্তত 4টি আসনে তো বটেই, মালদা উত্তর, দক্ষিণ, রায়গঞ্জ, বালুরঘাট। যদি বিজেপি আবার সফল হয় তাহলে কিন্তু এই দুই পক্ষের নেতৃত্বকেই ভাবতে হবে যে উত্তরবঙ্গে কেন আমরা জোট করলাম না। পরের বক্তা রাজু সাহা। নরেন্দ্র মোদীর যে স্বপ্ন বিকাশিত ভারত, সেই বিকাশিত ভারতের স্বপ্ন, সেই বিকাশিত ভারতের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গের যে দুর্নীতি, উত্তরবঙ্গের যে নানা জাতি নানা বর্ণের বসবাস, উত্তরবঙ্গকে সেভাবে বঞ্চিত করে রাখা হয়, তারই প্রতিফলন 2014-তে 8টা লোকসভার 7টা দিয়েছে। উত্তরবঙ্গ বিশেষ করে চা বাগান, ট্যুরিজম যে ডেভেলপ করার বিষয় ছিল সেগুলোর থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য মানুষ আশা রেখেছে এবং পরবর্তীতে যে কথা রেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তার উন্নয়নের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ। আপনারা শিলিগুড়িবাসী যারা বসে আছেন এখানে তারা দেখতে পাচ্ছেন যে 4 লেনের রাস্তা, তার সাথে সাথে শিলিগুড়িকে রিং রোড করার যে বাস্তবায়িতা, সেবক থেকে যে আমাদের রংপুর রেল স্টেশন এবং বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশন, একের পরে হাইওয়ে থেকে শুরু করে, সেটা তার অবদান। শিলিগুড়ির মানুষ যে আশীর্বাদ করেছে তার প্রতিফলন একের পর এক কেন্দ্রীয় সরকার দিয়ে যাচ্ছে। এবং যেভাবে দুর্নীতি হয়েছে, গরু থেকে শুরু করে নদীর বালির থেকে শুরু করে রাস্তায় গেলে তৃণমূলের চোর বলে, আমরা বুক খুলে রাস্তায় চলি, আমাদের বলার কেউ সাহস পায় না চোর। তৃণমূল নেতারা রাস্তাতে গেলে চোর বলে বাড়িতে লোক রাখে। বিশেষ করে সন্দেশখালী যে দিশা দেখিয়েছে, বিশেষ করে সন্দেশখালী যে দিশা দেখিয়েছে সারা ভারতবর্ষকে, লজ্জা বাঙালিদের কাছে। আমাদের কলঙ্ক, আমাদের মায় বোনেদের কলঙ্ক সেখানে। একের পর এক সন্ত্রাস, একের পর এক শিক্ষামন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে, একের পর এক মন্ত্রী জেলে। তারা আজকে বড় বড় কথা বলছে, মানুষ বিজির উপর রাস্তা রেখেছে, এই চোরদের সব জেলে ঢুকবে বলছি আমরা। তো মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, যেভাবে উন্নয়নের ধারা রেখেছে, এই উন্নয়ন কেন্দ্রীয় সরকার একের পর এক করে যাচ্ছে। উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চিত করেছিল তারই প্রতিফলন নরেন্দ্র মোদীকে দিয়ে। পরের বক্তা রঞ্জন।
উত্তরবঙ্গ, এই কথাটাতে আমার একটা আপত্তি আছে। এটা পুরো পশ্চিমবঙ্গ, এটা একটা উত্তর পূর্ব ভারতের গেটওয়েতে আমরা এখন বসে আছি, যেটা শিলিগুড়ি, এবং উত্তর পূর্ব ভারতের যে মূল অংশ পশ্চিমবাংলার কোচবিহার থেকে পরপর 8টা যে আসন, এবার এই অষ্টাদশ নির্বাচনে আমাদের যে বিষয়টা আমরা সামনে আনতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের গত 2 বছরে আমাদের রাজ্য থেকে জিএসটির নামে 4,60,000 কোটি টাকা, যেটা দেশের সরকার রাষ্ট্রের শক্তি দিয়ে তারা অন্যায়ভাবে এখান থেকে নিয়ে গেছেন, এবং তার অংশীদারিত্ব হিসেবে ফেডারেল স্ট্রাকচারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় 1,60,000 কোটি টাকা, যেটা আমাদের হকের টাকা, পাওনার টাকা, সেই অর্থ না দিয়ে বাংলাকে বিজেপি এবং তার সহযোগী দলেরা যেভাবে ভারতবর্ষের মাটিতে বারবার অপমান করছে, এর বিরুদ্ধে এবার বাংলার মানুষ তারা ভোট দিতে যাচ্ছেন। এবং বাংলায় সবচেয়ে বড় যেটা আমাদের কাছে আজকের দিনে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগামী দিনে আমাদের এই বিজেপি যে সংস্কৃতি বাংলার রাজনীতিতে আমদানি করলেন, যে ক্ষমতায় থাকবে, যতদিন থাকবে, সে একদলীয় শাসন ব্যবস্থা এবং তার অন্তর্ভুক্ত যে এজেন্সিগুলো রয়েছে, ইডি, সিবিআই, এনআইএ, এটা দিয়ে ক্ষমতায় টিকে থাকার যে ব্যবস্থা বর্তমান রাষ্ট্রের সরকার করে চলেছেন, এটা কিন্তু এবারকার ভোটে বুমেরাং হতে চলেছে। মানুষ তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে 5টা মৌলিক অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এবং মানুষ যে অধিকারের উপরে আজকে দাঁড়িয়ে আছে, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে শুধুমাত্র বাংলাকে অপমান করার জন্য বারবার বাংলার যারা ভাষা জানে না, সংস্কৃতি জানে না, যারা বাংলায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় জানে না, তার জন্ম ভিটে কোথায় জানে না, যারা স্বামী বিবেকানন্দকে সম্মান দেয় না, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, তারা যখন বাংলায় এসে আদো আদো বাংলায়, ভাঙা বাংলায় কথা বলে, সোনার বাংলার কথা 2021-এ বলে 77-এ অল আউট হয়েছিলেন, এবারও আপনারা যদি একইভাবে দেখেন, এই সরকার, বর্তমান কেন্দ্রের সরকার এবার যেতে চলেছে, এবং তার সূচনা করবে 19 এপ্রিলের ভোট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আপনারা যেভাবেই বলেন না কেন, এবার শুরু হচ্ছে তৃণমূলের জয় দিয়ে, এবং বিজেপি সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে ভারতবর্ষে প্রতিষ্ঠা পেতে চলেছে, এটা নিশ্চিত থাকুন। সোজা সাপটা প্রেজেন্টেড